রাত অনেক হয়ে গেছে, ফোনটা রাখতে হবে। সেই জন্য আমি শাহ আমানতকে বললাম, আপনি এখন রেখে দেন ফোনটা, রাত অনেক হয়েছে। শাহ আমানত আমাকে বললেন, এখনই শুয়ে পড়বেন? আমি বললাম, না, আগে নামাজ পড়বো, এরপর শুব। শাহ আমানত বললেন, আরেকটা ঘটনা বলি, শুনেন, এরপর আর বিরক্ত করব না। আমারও না রাতে ঘুম আসে না, আমাকে না ঘুমাতে দেয় না। এরপর কেবল শ্বাস প্রশ্বাস নেবার শব্দই আমার কানে আসছিল। প্রায় 1.5 মিনিটের মতো চুপ ছিলেন শাহ আমানত। হঠাৎ করে কথা বলতে লাগলেন, আর এবার শাহ আমানত একটানা কথা বলে গেছেন শুধু। যুদ্ধ শেষ হয়ে গেছে, চারিদিকে নাই নাই অবস্থা। আকাল পড়েছে জানেন, নদী খালে বিলে মাছ আপনি জাল ফেললেই পাবেন, কিন্তু 2 নলা ভাত কঠিন হয়ে গেছে পাওয়া। কারণ দেশটা স্বাধীন হলো মাত্র। আমি সারাটা জীবন শেরখানে তালাশ করে গেছি। আমি কি ভুলবো সেই রাতের কথা কোনোদিন? না, আমি ভুলবো না। প্রতি রাতে আগে আমি ধ্যানে বসতাম। মুসলিম হবার পর সবার আগে আমি একটা কথাই জানতাম, আল্লাহ এক আর তার রাসূলও এক, আল্লাহর সাথে শরিক না কেউ। 5টা খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত, এইটুকুই কেবল তখন আমি জেনেছি, বুঝেছি। শিখতে হবে অনেক কিছু, তাই তালাশ করছিলাম একজন বুজুর্গের। বন বাজারে ঘুরে ঘুরে একদিন তালাশ পেলাম এক বুজুর্গের কাছ থেকে একে একে শিখতে লাগলাম ইসলামের সমস্ত শাখা, সাহাবীদের বীরত্বের কথা। কলিজা আমার কেঁপে উঠেছিল যখন আমি শুনলাম আমাদের রাসূলের সাথে কি করেছে মক্কার লোকেরা। সেই রাসূল যার কাছে ওহী নিয়ে এসেছিলেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। মানে ভাবতে পারেন, অবিস্মরণীয় এক ব্যাপার। ফেরেশতা আসছে আল্লাহর ওহী নিয়ে, তাও প্রধান ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আর সেই রাসূল আমার, আল্লাহ তিনি কত সম্মান দিয়েছেন রাসূলকে। তাকে আসমানি বাহন বোরাকে চড়িয়ে জেরুজালেমে নিয়ে গেছেন। সমস্ত নবীরা সেখানে তখন। মানে ভেবে দেখেন কত বড় রুহানি ঘটনা। সমস্ত নবীগণ সেখানে আমার রাসূলের ইমামতিতে নামাজ পড়লেন। এরপর বোরাক রওনা হলো রাসূলকে নিয়ে আসমানে। 1টা 2টা 7 আসমান উপরে। ভেবে দেখেন, প্রথম আসমানেই নজরে আসে না মানবদের। তিনি বুরাকে চড়ে, এরপর রফে চড়ে আল্লাহর কাছে গেলেন। কার কাছে গেছেন? আল্লাহর কাছে। ভেবে দেখতে পারেন কত বড় রুহানি ঘটনা। আল্লাহর এত নিকটে আর কেউ যায়নি রাসূল ছাড়া, সুবহানাল্লাহ। আমার কলিজা জুড়িয়ে যেত জানেন। আমি 1.5 বছরে সব শিখেছি, নিজেকে বদলে ফেলেছি। কোনোদিন আমি ধ্যান আর করিনি, বরং যখন রবের জিকিরে থাকতাম তখন আমি নিজেকে অন্য জায়গায় পেতাম, যেমনটা ধ্যানের সময় হতো। আগে ধ্যানে বসতাম আমি, এখন আমি জিকির করি, যত পারি তত। অনেক তালাশ করেছি আমি শেরখানের, তালাশি মিলে নাই আজ। কিন্তু এখন বুঝি আমার আল্লাহ আমাকে ওই দিন বাঁচিয়েছেন তার সমস্ত ফেরেশতা পাঠিয়ে। ভেবে দেখেন, কলিজা বড় হয়ে যাবে। কিছু সময় আবার চুপ হয়ে গেলেন শাহ আমানত। আমি ফোনে শুনতে পাচ্ছিলাম তার ঘরের ঘড়িটা টিক টিক করে কাটা ঘোরার শব্দটা। আবারও বলতে শুরু করলেন শাহ আমানত, জানেন, ঘড়ির কাটার মতো জিন্দেগি সামনের দিকে চলতেই থাকে। বুজুর্গ ইন্তেকাল করার পর আমি আবারও বের হয়ে পড়লাম। দিন মজুরি খেটে মাঝে মাঝে 2 নলা খাবারের ব্যবস্থা হতো। কিন্তু আমাকে সুন্দরবন টানতো তখনও। মনে চাইতো যে দেখে আসি ওই গ্রামটা এখনো আছে কিনা, শেরখান কি সেখানে আছে। কিন্তু আফসোস, আমি আর শেরখানের দেখা পাইনি। চলতে চলতে বর্ডারের কাছে এক এলাকায় এসে পৌঁছালাম। রাতে এক বাজারে এক ছাউনিতে আশ্রয় নিলাম। তুফান আসবে মনে হচ্ছিল, কারণ বজ্র মেঘ ডাক দিচ্ছে। আমি নামাজ আদায় করে জিকির করছিলাম।
জিকির করতে করতে আমি নিজেকে খুঁজে পেলাম অন্য এক জায়গায়, একটা বন। আসলে শ্রোতারা এই মুহূর্তে যারা শুনছেন, এই বনের নাম জাহিদ ভাই বলেননি, কারণ নাম বলে অনেক কিছু মিলে যাবে, সেজন্য বনের নাম তিনি এড়িয়ে গেছেন। তো এরপর শাহ আমানত বললেন, একটা বন, বৃষ্টি পড়ছে চারদিকে, আমি সেই বনের মধ্যে অন্ধকার দাঁড়িয়ে আছি। একটু পরপর বজ্রের আলোর ঝলকানি আসছিল, একটা গাছের সাথে কিছু একটা বাধা, মানুষের আকৃতি। আরো জোরে বজ্রের ঝলকানির আলো, এবার স্পষ্ট কি যেন দেখলাম। মনে হলো মানুষের মাথার খুলি দেখেছি। এই বৃষ্টি তুফান চারদিকে, হঠাৎ কাকের ডাক, কা 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 কা। ডাকটা যেন আমাকে বলছে এখানে সে আছে, কিন্তু কে? বনের বৃষ্টির শব্দটা অন্যরকম। পাতায় টপ টপ করে পানি পড়লে যেমন শব্দ হয়, পানি টপ টপ করে জমে থাকা পানির উপর পড়লে যেমন শব্দ হয়, ছাতা মাথায় দিয়ে বৃষ্টির শব্দটা যেমন, ঠিক তেমন। আবারও ঝলকানি দিল। এবার আরো কিছু দেখতে পেলাম। ওই গাছটায় মাথার খুলি দেখছিলাম না, এবার আলোর ঝলকানিতে আরো ভালোভাবে দেখতে পেলাম, যেন মনে হলো একটা পোড়া কঙ্কালসার মাথা, পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা শরীর। আবারও বজ্রের ঝলক। এবার এর ঝলক ছিল কয়েক মুহূর্ত ধরে। আমি দেখি একটা মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে। ডান দিকে কাত হয়ে রইল, মাথার বাম দিকে ঘুরালো। গলায় একটা চেইন, চেইনটা 2-3টা জায়গায় ঝলমল করছে। বৃষ্টির পানিতে যেন ঝলমল করছে আরো বেশি। হাত পিছ মোড়া করে বাঁধা, পায়ের কাছে কয়লা হয়ে ঝরে পড়া শরীর, এবং এই শরীরের অংশগুলো থেকে কালো ছাই বেরোচ্ছে বৃষ্টির পানিতে ধুয়ে। বুকের কাছের হাড়ের মাঝ দিয়ে দেখা যাচ্ছে এবার এপার ওপার। এই লাশটা এই গাছের সাথে দাঁড় করা অবস্থায় বাঁধা। আমি আরো কাছে সেই লাশের, হয়তো 1 হাত দূরে। কঙ্কালসার ওই খুলিটার মুখ হা করা, দাঁতগুলো দেখা যাচ্ছে। ওই মুখের মধ্যে একটা লাল কাপড় রাখা, লাল একটা কাপড়। বজ্রপাতের বিকট শব্দে বাস্তবে পাশের মাটি কেঁপে উঠল। আর সেই ধাক্কা আমি ফিরে আসছি। ফিরে তো আমি আসছি, কিন্তু এমন কিছু দেখে আমার রূহ ফিরে আসছে, যা আমার জীবনটাকে পুরো বদলাবে আবারও। বৃষ্টি কিন্তু হচ্ছে। আমার কেন জানি অদ্ভুত শিহরণ লাগলো। মনে হচ্ছিল আমাকে কেউ দেখছে আশপাশ থেকে। একটা কাক ডাক দিল, কা কা কা, একেবারে আমার ডান দিকের কোণ থেকে। চারিপাশে বৃষ্টি, কিন্তু অন্ধকারেও কাকটার আকার বোঝা যাচ্ছে পরিষ্কার। 1 হাতের চেয়ে বড় কাকটা আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকার, কিন্তু জানেন, কিন্তু ওই কাকটার চোখ আমি ঠিকই দেখতে পাচ্ছিলাম, এবং ওই চোখটাও আমাকেই দেখছে। সাবধানে একটা নজর এসে আমাকে দেখছে। আমি একটু তাড়া দিলাম, কিন্তু কাকটা না সরল না তাড়া খেয়ে। উল্টা কাকটা আমার 4 হাত সামনে মাটির ভিটার উপর বসলো। কাকটা বসার পর আমার দিকে কাকটা ঘাড় কাত করে তাকালো, চোখ বড় বড় করে। আমি ওর গলায় ওই একই রকম, হুবহু একই রকম চেইন দেখলাম। ওই যে আমি যে চেইনটা দেখেছিলাম একটু আগে, ওই যে লাশের গলায় কালো চেইনের কয়েক জায়গায় কালোভাবে সরে যে চিকচিক করছিল, একদম হুবহু তেমন। কাকটা উড়াল দিয়া বের হয়ে গেল ছাউনি থেকে। ঝুম বৃষ্টি আর তুফানের মধ্যেও এই কাক বের হয়ে গেল। আসলে এটা কাক না, আমিও তা জানি। শীত শীত লাগছিল, জ্বর জ্বরও লাগছিল,
এদিকে তুফানে ছাউনিটা এমনভাবে দোল দিচ্ছে, না জানি কখন এই ছাউনিটাও উড়ে যায়। তাই আগে ভাগেই জিনিসপত্র যা ঝুলিতে ছিল তা সব আমি ভরে ফেললাম। বাইরে শোঁ শোঁ শব্দে বাতাস, আসমানের শূন্যে বাতাস গোল চক্কর খেলে শূন্যে চাবুক মারার মতো শব্দ হয়। একটা বিশাল বাতাসের ধাক্কায় কাত হয়ে গেল ছাউনিটা। বাতাসে উড়ে গেল অর্ধেকটা ছাউনি। বিশ্বাস করবেন না, কয়েক সেকেন্ডে ভিজে আমি একাকার তুফানের বৃষ্টিতে। ভয়ঙ্কর ঠান্ডা লাগছিল। বৃষ্টির ফোঁটা এত জোরে পড়ছিল, মনে হচ্ছিল শুয়ের মতো বিচ্ছে। বাজারটাই তছনছ হয়ে গেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই আলোতে মাথা গোজার ঠাইয়ের খোঁজে এদিক ওদিক আমি হাতাচ্ছি। তখন তো আর প্লাস্টিক ছিল না এখনকার মতো। একটা ছাউনি ভেঙে পড়ে আছে। বিদ্যুতের ঝলকে বুঝলাম ছাউনিটা ধীরে টেনে নিচে ঢুকে গেলে হয়তোবা এবার বৃষ্টি থেকে পার পাবো। কিন্তু পানি তো মাটিতে। বুদ্ধি করে একটা ভিটার উপর ভাঙ্গা ভিজা ছাউনির বিছায়া আমি সেই শক্ত পোস্ট বের করার মতো ছাউনিটা পেয়েছিলাম। ওইটা টেনে এনে ওইটার তলে ঢুকে গেলাম। হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছিলাম বেড়ার কাঠগুলো, যাতে বাতাসে না উড়ে যায়। এমনিতেই শীত। বেড়ার ছাউনিটা আমার উপর বৃষ্টি পড়াটা ঠেকালো, কিন্তু আমার পিঠের নিচে তো ভিজা খড়ের ছাউনি। শীতে আমার হাত পা কাঁপছে জানেন। শীত, এমন শীত আপনি নিজেও দেখবেন না এখন। ঠাডা পড়ার শব্দে, ক্লান্তিতে ওই অবস্থায় আমি বেহুশ হয়ে গেছি। কখন হচ্ছে আমি জানি না। কখন তুফান থেমে, বৃষ্টি থেমে, আকাশ পরিষ্কার হয়ে চাঁদের আলোয় চারদিকে চালকিত হয়ে গেছে, আমি তা টেরই পাইনি। পিঠের দিকটা আমার একদম ভিজে আছে। পেঁচার হু 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 ডাক শুনে আমার ঘুমটা ভেঙে গেল। হাত পা নাড়ানোর শক্তি কম ছিল, কিন্তু আমার মনোবল অনেক। বেড়ার ফাঁকে আলো দেখতে পেয়ে ভোর মনে করে বেড়াটা আমি সরানোর পর দেখলাম রাত ভোর হয়নি, কিন্তু পূব আকাশের বড় তারা দেখে বুঝতে পারলাম ভোর রাত আসন্ন। চাঁদের আলোয় আলোকিত চারপাশ, বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গিয়েছিল সবকিছু। কিন্তু বাজারের ছাউনির ঘরগুলো সব ভেঙে পড়ে গেছে। আমি ভেজা শরীরটা মুছলাম গামছা চিপিয়ে। জ্বর জ্বর লাগছিল, শীত লাগছিল। কানে আমার ঘন্টার শব্দ আসলো। বাছুরের গলায় ঘন্টা দিত, কারণ বাছুর প্রচুর চঞ্চল হয়। ঘন্টার শব্দে বাছুরকে সহজে খুঁজে পাওয়া যায়। আমার মনে হয়েছিল আমার পেছনে একটা বাছুর দাঁড়ানো, হয়তো বাম দিকে একটা কাত হয়ে আমি তাকালাম শব্দের দিকে। আসলে বাছুর দাঁড়ানো। জমা পানির পিছে দাঁড়িয়ে আছে একটা বাছুর। জ্যান্ত বাছুর ছিল না। বাছুরটার শরীর পচে গলে আছে পিঠের দিকে। একটা ইট ঢুকে যাবে এত বড় একটা গর্ত বাছুরটার পিঠে। চোখগুলো পচে গলে সাদা ফেনার মতো হয়ে গেছে, গলে গলে পড়ছে, কান্নায় পানি আসার মতো করে। ওর গলায়ও একটা চেইন। 2-3টা জায়গায় চাঁদের আলোতে চিকচিক করছে, বাকিটা কালো একদম। ঠিক সেই লাশের গলায় যেই চেইন দেখলাম একদম হুবহু সেই একই রকম, একই ধরনের চেইন। বাছুরটা একটা ভাঙ্গা ছাউনি ঘরের দিকে গেল। ওই ছাউনি ঘরের সামনে জমা পানিও বাছুরটা খেলো। এই লক্ষণ ভালো না। বাছুরটাও স্বাভাবিক না। আমি জিকিরের সময় যা দেখেছি আর এখন যা হচ্ছে এর একটা মিল অবশ্যই আছে। আমি পূজারীর কিতাব দেখেছিলাম, কাক সবসময় কুসময়ের বাহক হয়ে আসে। কাক প্রেতাত্মার চোখে কাজ করে। প্রেতাত্মা সর্বত্র নজর রাখতে অক্ষম, তাই সে তার বাহক হিসেবে কাককে পাঠায় আকাশে। ওই যে কাক আসছিল, তখন ওইটা ছিল প্রেতাত্মার কাক। আমি জিকিরের সময় যাকে দেখেছি সে হলো প্রেতাত্মা। আর এই বাছুর এখানে এসে পানি খাচ্ছে, তাও এই বাজারের। এর মানে এই এলাকার ক্ষতি আসন্ন। বাছুরটা না হওয়ার মধ্যে এটা গায়েব হয়ে গেল। আমি তখন ওই প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বললাম, ওরে শয়তান, তুই আল্লাহর জমিনে শয়তানি করতে চাস? এত বড় সাহস তোর! আমি শাহ আমানত, আল্লাহর কসম, এই এলাকায় আমি তোর ছায়া পড়তে দেব না। আয় তুই, আয়, আমি শাহ আমানত, তোর জন্যই আছি এখানে। কিছু সময় আবার চুপ হয়ে গেলেন শাহ আমানত, কিন্তু আবার কথা বলতে শুরু করলেন।
শাহ আমানত বললেন, জানেন আমি চাইছিলাম কি? আমি চাইছিলাম প্রেতটা যাতে এক্ষুনি আমার সামনে আসে। এক্ষুনি আসলে আমি ধরাশায়ী করতে পারবো ওকে। কিন্তু তখন এক অদ্ভুত ঘটনা ঘটছিল জানেন, ভালো রকমের অদ্ভুত ঘটনা। শূন্যে, মানে আকাশে ভাসমান অবস্থায় এক কণ্ঠ কথা বলল। কি বলেছিল জানেন? বাঘের চামড়া ছিলা করছি আমি সওদাগিরি, আমারে কস শয়তান। আরে ডাকলে শয়তান ছাড়া দেয় না, খুঁজলে শয়তান মিলে না। শয়তান দেখবার চাস? আয়নায় দেখ, শয়তান খাড়ায় আছে। ওই দেখ, কাইল্লা ডাহাইত আইতাছে। ওই দেখ কাইল্লা দেখাত। শুনে ভাসমানের কণ্ঠটা মিলিয়ে গেল। আর আমিও কালেমা পড়লাম। কালেমা দিলের জোর বাড়িয়ে দেয় জানেন। পাথর পড়ার শব্দ আসলো। পিছে তাকানোর পর দেখলাম আমি প্রেত দাঁড়ানো, হাতে একটা লাঠির মতো, কুজা বুড়ার মতো ঝুঁকে আছে সামনের দিকে। শরীর মনে হয় না, মনে হয় চটের বস্তা দিয়ে চাপা একটা কাকতারুয়া। কাঠ কয়লার মতো কালো কালো ছোট্ট ছোট কিসের টুকরা পড়তেছিল ওর ভেতর থেকে। একটা বড় লাল চোখ দেখা যায় ওই কাকতারুয়ার চেহারার ফাঁকা জায়গায়। শরীরের বদলে জায়গাগুলো কালো ছাইয়ের মতো। এই সব কিছুর মাঝে একটা চোখ দেখা যায়, লাল বড় একটা চোখ। চোখের সামনে মিলায়া গেল জানেন, চোখের সামনে মিলায়া গেল। যাবার সময় চোখের চাহনি দিয়ে বুঝাইয়া গেল ও আমারে নজরে রাখতেছে। রাতটা পার হইল, বাজারের লোকজন আসলো, সব কিছু ধসে পড়ে আছে। এই বাজারের সওদাপাতির দোকানগুলো খাড়া করাতে সময় লাগলো 6 দিন। আমিও মজুরি খাটলাম। এই 6 দিনের টাকা জন্য 30 টাকা, সাথে 3 বেলা গরম গরম ভাত। ওই রাতের পর আমি প্রায় প্রতি রাতে এই প্রেতটাকে তালাশ করছি, কিন্তু পাই নাই। আমি রাতে এলাকায় ঘুরছি অনেক, তালাশ করে কিছু পাই নাই। কিন্তু একটা ব্যাপার আমি জানতাম, ডাকাতির উপদ্রব ছিল তখন। প্রেতটাও বলছিল কাইল্লা ডাহাইতের কথা। এখন জানবো কিভাবে কাইল্লা ডাহাইতকে? এদিকে এক রাতের বেলা ঘুমিয়েছিলাম বাজারে। আমি ঝাড়ি খেয়ে ঘুম ভাঙার পর আবিষ্কার করলাম ডাকাইত দল আমাকে ঘিরে দইরা দাঁড়ায় আছে। শাবল, দা, টোটা আর একটা 2 নলার বন্দুক। জেরা করলো কিছুক্ষণ আমারে, 4-5টা লাথিও মারলো, বেশি জোরেই মারলো। জানে মারলো না আর কি। সব দোকান লুটপাট করতে ব্যস্ত হয়ে গেল ওরা। বাইন্দা রাইখা দিছে আমারে, তাও একটা গাছের নিচে। পিচ মোড়া করে রাখছে, বাইধা রাখছে আমারে। এই ডাকাতদের মধ্যে একজন মনে হয় নেতা টাইপের। আমার ওরে দেখেই মনে হয়েছে সুবিধার লোক না। ওই ডাকাতের নেতা তারে দিতেছে বাকি ডাকাতগুলোর জলদি জলদি কাজ শেষ করার জন্য তারা দিতেছিল। তখন একটা ঘটনা ঘটছে জানেন, আমার দিল বলতেছিল এক্ষুনি আমি প্রেতের ছায়াটা দেখব, এক্ষুনি সব সময় মনে হয় থমকে যাবে এক্ষুনি। হ্যাঁ, সময় হয়ে গেছে, কারণ আমার চারপাশে ধীরে ধীরে নিঃশব্দ হয়ে আসতেছিল। আসমানে তারা খুঁজা পড়তে লাগলো। ওই ডাকাত সর্দার বসা ছিল, সাই কইরা চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এই ডাকাত সর্দার বৈশা ছিল, কিন্তু ওইটা দাঁড়াইতে দাঁড়াইতে তাজা মানুষ থেকে উল্টা পুরা কয়লার মতো হইয়া গেল শরীরটা। মানে ওই মানুষটা বসা থেকে উঠতেছে, এক এক অনুপরমাণু তখন কয়লা হয়ে গেছে রীতিমতো। ওই ডাকাত সর্দার ঠিক ওইভাবে দাঁড়ায় আছে, ঠিক যেইভাবে আমি ওই যে গেল রাইতে একটা ছায়া দেখলাম একটু বাঁকা হয়ে দাঁড়ায় আছে, ঠিক তেমন। আমি একটা কাক উইরা আইসা বসলো ওই প্রেতের কাঁধে। ড্যাব ড্যাব কইরা কাকটা চারদিকে তাকাইতেছে। প্রেতের চোখ, কাক বলছি না, কাকের চোখ দিয়ে ওই প্রেত দেখতেছে। সর্দার রূপী প্রেতটার কাঁধে থাকা কাকটারে আমি দেখলাম বাকি ডাকাতগুলার দিকে তাকাইতে। ওই ডাকাতগুলা নিজেদের কাজ করতেছিল ঠিকই, কিন্তু এমন মায়া জালে ছড়ানো যার কারণে ওরা ওর সর্দারকে চোখেই দেখে নাই যে এই সর্দার আসলে সর্দার না, প্রেতাত্মা। আমি দেখলাম এক ডাকাত বাদে বাকি সবার চেহারা কেমন জানি অস্পষ্ট লাগে, পরিষ্কার দেখা যায় না। যেই ডাকাইতের চেহারা দেখা যায় ওই ডাকাইতটা মোটা ভুরিওয়ালা গোফওয়ালা ডাকাইত, খালি লুঙ্গি পইরা ছিল। ওই
ওই ডাকাতটা লুঙ্গি পরা ছিল, তেল তেলা কালা রঙের শরীর। ওরে ভালো করে দেখতেছিল প্রেতাত্মা, মানে ওই প্রেত ওই মোটা কালা ডাকাতটাকেই দেখতেছে। এমন ভাবেই কেন দেখতেছে আমি জানি না, কেমন যেন শিকার শিকার ভাব। এই ডাকাতটা বস্তা হাতে নিয়ে দাঁড়ায়ছিল। আস্তে আস্তে নিস্তবতা কাইটা গেল। মায়ের জাল সরতেই দেখলাম প্রেত ওইখানে নাই, কিন্তু ওই ডাকাত সর্দার যে বৈশা ছিল ওর উপর প্রেতের ছায়া। সে আমার দিকে তাকায় আছে। ওই চোখের চাহানি বলে দিতেছে আমাকে যে চুপ থাক। আমিও চুপ থাকলাম। জানেন, সমস্ত বাজার যা পারছে লুট কইরা ওরা চলে গেল। ওদের সর্দার সবার আগে হাইটা গেল, এক পা খোঁড়ায় খোঁড়ায়া। বাধা অবস্থা আমি পড়ে আছি। জানেন, সারাটা রাত কাটছে আমার এমনি। কিন্তু আমি এক মুহূর্তের জন্য ওই প্রেতের কথা বলি নাই। কিন্তু মাথায় কাজ করতেছিল না। কেন প্রেত ডাকাইতের উপর খ্যাপা? প্রেত খ্যাপা কেন? আল্লাহর জিকির করতে লাগলাম। অপেক্ষায় ছিলাম বাঁধন মুক্ত হবার, কিন্তু সকালের আগে মনে হয় না এই সুযোগ আছে। জিকির করতে করতে রুটা বাইয়া বাইর হয়ে গেল আমার শরীর থেকে। আবারও থেমে গেলেন শাহ আমানত। এদিকে রাত অনেক। আমি চাচ্ছিলাম ফোনটা রেখে দিতে। শাহ আমানত বলতে লাগলেন, আমি জানি না আমি কোথায়, কিন্তু দেখতে পাচ্ছিলাম ওই যে বেটারা নাদুস নুদুস ডাকাইত, ওই যে গোফওয়ালা মোটা তেল তেলে ডাকাইতটা, ওরে গাছের সাথে বাইধা রাখছে। এমন তেল তেলা, মানে চকচক করতেছে, মনে হয় তেলে ডুইবা এসে ওই ডাকাইতটা। ওর সামনে ওই ডাকাত সর্দার, মানে ওই প্রেত দাঁড়ানো। আমি একটা গাছের ডাল ধইরা ডালের আগায় দাঁড়ায় আছি রীতিমতো। বাস্তবে না, আবার বাস্তবে। জানেন, আমি দেখতে পারি অনেক কিছু। ওই মোটা কাটা ডাকাইতের মধ্যে লাল কাপড় গুজা দেওয়া মুখের মধ্যে। ওই সর্দার রূপী প্রেত এর চারপাশে এক এক কইরা জ্বলা উঠলো কতগুলো ছোট ছোট মশাল। সবগুলো ডাকাত ওইখানে দাঁড়িয়ে আছে, ছোট্ট মশাল হাতে। একটা ডাকাত এর চেহারায় জিন্দেগির ছাপ নাই, মনে হইতেছে ওরা পুতুল, ওরা পাথর। সর্দার রূপী প্রেত ওর একটা আঙ্গুল ওই মোটা ডাকাতের চোখের মধ্যে ঢুকাই দিল। আমি দেখতেছি আঙ্গুল ঢুকে না, ঢুকার জায়গা নাই। ফাইটটা চোখটা উঠে গেছে। ওই ডাকাতের চিৎকার শোনার মতো কেউ ছিল না, চারিদিকে কেউ ছিল না। আমি নিজেই তো ছিলাম না সেখানে। ডাকাতের চোখটা ফাইটটা বাইর হয়ে গেল, রগের সাথে লাইগা ছিল, দেখা ঝুইলা ছিল। চোখটা বাইরে দিয়া ঝুইলা ছিল, কোটর থেকে বাইরে হয়ে গেছে, কিন্তু ঝুইলা ছিল। ওরে চিৎকার ওই যে ডাকাতটার। এরপর কি করছে জানেন? ওই প্রেতটা ঠাস কইরা পেট ফাইরা দিল। ওই মোটা কালা ডাকাইতের পেটটা ফাইরা দিল পুরা। পেটটা ফাইরা দেওয়ার সাথে সাথে নারী বলি সব মলায়া ধপাস করে পড়লো জমিনের উপর। ওরে চিৎকার ডাকাইতটার। ঠাস করে আগুন জ্বলা উঠল। প্রেত আগুন লাগাই দিচ্ছে ওই ডাকাইতের গায়ে। জিন্দা মানুষ আগুনে পুড়ল, জিন্দা বান্দা আগুনে পুড়তাছে। আর ওই প্রেত আমার দিকেই তাকায় আছে। জল জলে রক্তে লাল চোখ দুইটা আমার দিকেই তাকায় আছে। কা 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 কা, ওই গাছের উপর থেকে কাকের ডাক আসতেই আছে। যেই গাছে আমারে বাইধা রেখে গেছে ডাকাইতরা, আমি তখনই ধরে ফেলছি ঘটনাটা। আমি মাত্রই তো দেখছি ওই প্রেত কি করছে। ওই প্রেতাত্মা নিজেও আমার অস্তিত্ব অনুভব করছে। সেই জন্যই তো প্রেতাত্মা তার চোখকে পাঠিয়েছে। বলেছিলাম না, কাক হলো প্রেতাত্মার চোখ। আমি গাছের সাথে বাঁধা। উপর থেকে কাক আইসা আমার থেকে কয়েক হাত দূরে যায় বসলো। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে, ঘাড় কাইট করে তাকায় আছে, এক চোখ দিয়া আমার বড় বড় নজরে তাকায় আছে। কিন্তু আমি জানি কাক আমারে দেখতেছে না, আমাকে দেখতেছে ওই প্রেতটা। কাকটা উড়া গেল। এরপর কাকটা উড়া যাওয়ার সাথে সাথে আমার সামনে দাও দাও করে আগুন জ্বলে উঠল। ওই আগুনের পিছনে মাটির উপর ছায়া পড়ল অবয়বটা, মানুষের ছায়া। একটা দুইটা না, মানে আগুনের পিছনে আপনি দাঁড়াইলে আপনার ছায়া আপনার পিছনের দিকে পড়বে। ঠিক তেমনি অনেকগুলা ছায়া। আমি স্পষ্ট দেখতে পাইলাম কয়েকটা ছায়া মিলে একটা ছায়াকে মার্ডার করতেছে। ওই আগুন থেকে আমার সামনে এসে পড়লো একটা পোড়া কয়লা হয়ে যায় মানুষের মাথা। দাঁত তখন কিভাবে যেন লাইগা আছে, জিহ্বা তখনও আছে, কিন্তু চোয়াল আগুনের তাপে বাঁকা হয়ে আছে। কালো হয়ে পুড়ে গেছে মাথাটা,
তাও জিব্বাটা না উঠতেছে ভিতর থেকে। একটা পা আইসা পড়ল এর মাথার উপর। ওই মাথাটার উপর পা রেখা দাঁড়ায় ছিল প্রেতটা, হাতে মশাল। মানে এবার চেয়েছে আমাকে মারতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে একটা ঝাড়ি দিছি, একটাই ঝাড়ি দিছি। কত দূরে যায় পড়ছে আমার মনে নাই, কিন্তু দিগবাজি খেয়ে দূরে যায় পড়ছে ওই প্রেতাত্মা। আগুন ফাগুন সব মিলে গায়েব হয়ে গেছে বাতাসে। দূরে ডিগবাজি খেয়া পড়ে আছে প্রেতাত্মাটা। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হোসেন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামে। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। চলুন শুনে সেই ঘটনাটি। এই দুটি ঘটনা একই স্থানে ঘটেছে, একই স্থান কেন্দ্রিক। আর এই দুটি ঘটনাই এই রাকিব হোসেন ভাই উনি ওনার ওয়াইফের দুলা ভাই আর কি সম্পর্কে ওনার ভাইরা ভাই তার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর রাকিব হোসেন ভাইয়ের যেই বাড়ি এটা তো বকচর গ্রামে। আর ওই যে ওয়াইফের আপন দুলা ভাই সম্পর্কে যিনি ওনার ভাইরা ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ রানা। ওনার বাসা আবার এই নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। যারা ওই এলাকায় আছেন তারা কিন্তু কলাকোপা ইউনিয়ন, হাড়ভাঙা গ্রাম তারা সবাই চেনেন। আর আমি নবাবগঞ্জে বেশ কিছুদিন ছিলাম, যার কারণে এই যে কলাকোপা ইউনিয়ন সহ আরও আশেপাশে যেই গ্রামগুলো আছে এটা সম্পর্কে আমার টুকটাক ধারণা রয়েছে আর কি। এই ঘটনার মধ্যে বেশ কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমি নিজেও সশরীরে গিয়েছি, যার কারণে এই প্লেসগুলো যখন আমি এই ঘটনাটি পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভাসছিল, অনেকটাই ভাসছিল আর কি। যদিও সেটা অনেক দিন হয়ে গেছে, এখন কেমন চেঞ্জ হয়েছে বলতে পারি না, তারপরও আমার চোখের সামনে অনেকটাই ভাসছিল আর কি। যে এই কলাকোপা ইউনিয়নের সুন্দর সুন্দর যে পুরনো জমিদার বাড়িগুলো রয়েছে, ভুতুরে হয়ে গেছে অনেকটাই দেখতে। তো অনেকেই কিন্তু ওখানে বেড়াতে যান। তো চলুন এই ঘটনার মধ্যে এই জায়গাগুলোর সম্পর্কটা কি সেটাও শুনে আসি। তো এই যে হাড়ভাঙা গ্রাম, এই হাড়ভাঙা গ্রামে যে এই যে ভাইরা ভাইয়ের আপন দুই কাকা আছেন যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। মেজো কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ নাসির, আর ওই ভাইরা ভাইয়ের ছোট কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ হারেস। ওনাদের বাড়িও কিন্তু এই হাড়ভাঙা গ্রামে। তো সাল 1990, তখন এই নাসির কাকার বয়স 21 বছর, আর ছোট কাকা যিনি মোহাম্মদ হারেস তার বয়স 19 বছর বা 18 বছর এরকম আর কি। তখন কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে নাই, হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে আর কি। আর এখন তো অনেক উন্নত হয়েছে, তখন তো এরকম উন্নত ছিল না, বিশেষ করে ওই 90 সালের দিকে আর কি। একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় ওইটা আর কি। নাসির কাকাদের বাসায় ওই সময় একটি টেলিভিশন ছিল, আর ওনাদের বাড়িতে আবার ইলেকট্রিসিটি না থাকার কারণে টেলিভিশনটা ব্যাটারি দ্বারা চালাতে হতো। ওই সময়ে কারো বাসায় যদি টেলিভিশন থাকতো, আশেপাশের অনেক মানুষ কিন্তু ওই বাসায় ভিড় করত সংবাদ দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, তারপর সিনেমা এগুলো দেখার জন্য। নাসির কাকাদের বাসায়ও অনেক লোকজন আসতেন আর কি। একদিন কি হয়, দিনের বেলাতেই টিভির ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওনারাও খেয়াল করেন নাই, কারণ তখন যে ব্যাটারিগুলো ছিল, এখন যেরকম আমরা দেখি যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওই রকম ব্যাটারি ছিল। তবে ওই সময়ের ব্যাটারিগুলোর যে কেস বা চেহারা এগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এখন তো দেখা যাচ্ছে যে সাদা বডি, উপরে লাল একটা অংশ রয়েছে, এরকম দেখা যায়। তো ওই সময় অধিকাংশ ব্যাটারির যেই খাপটা বা খোলসটা এটা থাকতো কালো, তার উপরের অংশটাও একটু অন্যরকম থাকতো। এখান থেকে অ্যাসিড আবার বের হয়ে যেত, মানে অনেক ধরনের সমস্যা তখন ছিল, তখনকার বাস্তবতায় আর কি। আর চার্জ কতটুকু আছে কি নাই এটা কিন্তু বোঝা যেত না, হঠাৎ করেই চার্জ শেষ হয়ে যেত। সবসময় তো আর খেয়াল থাকে না যে কতটুকু চার্জ
আছে কি নাই এটা কিন্তু অনুমান করে ধরে নিতে হতো। তো দিনের বেলাতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এখন রাতের বেলাতে প্রোগ্রাম কিভাবে দেখবেন? তখন যেটা করতে হতো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বাজারে নির্দিষ্ট দোকানে সেই ব্যাটারিটা দিয়ে আসতে হতো চার্জ করার জন্য। এর জন্যও টাকা দিতে হতো। একবার রিচার্জের জন্য ওই সময়ে প্রায় 10 টাকা দোকানদাররা নিত। এর জন্য তাদের বিদ্যুৎ খরচও হতো। আর ব্যাটারি ভাড়া দিত, নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যাটারিগুলো তারা ভাড়া দিতেন। তো ওনাদের তো নিজেদের ব্যাটারি ছিল। এখন হয় কি, যে ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ হতেও তো সময় লাগে, নির্দিষ্ট সময় তো তাদেরকে দিতে হবে। এখন এত সময় তো নাই, এর থেকে এই ব্যাটারিটা দিয়ে অন্য আরেকটা ব্যাটারি যদি নিয়ে আসা যায় সেটা ভালো হয়। ওই চিন্তা করে ওই ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য ওনারা বাসার থেকে বাইরে বের হবেন। পরের দিন আবার সিনেমা রয়েছে, কারণ শুক্রবারে দেখা যেত যে বাংলা সিনেমা হতো। এটা দেখার জন্য অনেকে ওই সময় মুখিয়ে থাকতো, কারণ তখন কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল, বিশেষ করে টেলিভিশনের যে বিনোদনটা, এটার একমাত্র মাধ্যমই ছিল হচ্ছে এই শুক্রবারে সিনেমা দেখা, আর হচ্ছে টুকটাক যে নাটক হতো সেটা। আর তাছাড়া সিনেমা হল বা এই যে অন্যান্য যে সমস্ত বিনোদনের যে বিষয়গুলো, এগুলো তো আসলে সবাই যেতে পারতেন না, সবার পক্ষে সেটা সম্ভবও হতো না। এই নাটক মানে বিটিভির নাটক আর সাপ্তাহিক সিনেমা, এটাই মানুষের বিনোদনের মাধ্যম। তো সেটাও যদি মিস হয়ে যায়, সারা সপ্তাহ কেমন যেন আসলে মানুষ মন মরা হয়ে থাকতো। শুক্রবারে সিনেমা রয়েছে, তখন আবার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে দেখা যেত মাসে একটা সিনেমা হতো বা 2 সপ্তাহ পর একটা সিনেমা হতো, মাঝখানে ইংরেজি সিনেমা হতো, মুভি অফ দ্য উইক বলতো। তো ওই সময়টা বিশেষ করে যে বৃহস্পতিবার, সময়টা বৃহস্পতিবার ছিল আর কি, পরের দিন শুক্রবার, ওই শুক্রবারে বাংলা সিনেমা হওয়ার কথা। সবাই তো উত্তেজনায় আছে যে কালকে সিনেমা হবে, এদিকে তো ব্যাটারির চার্জ শেষ, এখন ব্যাটারি তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কে যাবে? তখন এই নাসির ভাইয়ের বাবা উনি বললেন যে ঠিক আছে তোরা যা, তবে একজন না, দুজনই যাবি, মানে 2 ভাইকে যেতে বললেন। নাসির ভাইয়ের বড় ভাই বাড়িতে ছিলেন, মূলত মেজো এবং ছোটজন যিনি, এই 2 জনকে ওনার বাবা পাঠালেন। আর উনি বলে দিয়েছিলেন যে যাওয়া আসার রাস্তা তো তেমন একটা ভালো না, আশেপাশে বাঁশঝাড়, বড় বড় সব আম গাছ, অনেক জঙ্গল, তো এই জন্য 2 জন একসাথে যেতে হবে। যাই হোক, ওনারা 2 জন বাড়ির ব্যাটারিটা সাথে নিয়ে রওনা দেন। আর যেখানে ওনারা যাবেন সেই বাজারটা হচ্ছে ওই কলাকোপার হরিশকুল নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওই বাজারটা ইছামতি নদীর পাশেই অবস্থিত। এই বাজারের নাম বর্তমানে হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগার কথা। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওই সময় তো এখন অটো রিক্সা যেরকম চলে সব জায়গায়, ওই সময় তো এরকম অটো রিক্সা ছিল না। আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল দশা ছিল। এখন তো অনেক যানবাহন হয়ে গেছে, রাস্তার অবস্থাও ভালো। ওনারা 2 জন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বলে রাখা ভালো যে রাস্তা দিয়ে ওনারা যাবে, রাস্তার 2 পাশে অনেক আগে থেকেই অনেক বছরের পুরনো স্থাপনা ছিল, যেমনটা আমি যে ঘটনার শুরুর দিকে বলেছি, এটা এখনও আছে। আশেপাশে অনেক বাঁশঝাড় জঙ্গল ছিল। নবাবগঞ্জের যারা আছেন তাদের কাছে কিন্তু এই পুরনো স্থাপনা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঐতিহ্যবাহী হিসাবে তাদের কাছে জনপ্রিয়। এই পুরনো স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশ নতুন করে সংস্কার করা হয়েছে। বর্তমানে এখানে একটি পার্ক করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কলাকোপা প্যালেস পার্ক। অনেক সুন্দর করে এটা সংস্কার করা হয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী এখানে কিন্তু আসেন ঘুরতে। তো ওনারা হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যান। তো ব্যাটারি দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বাসার উদ্দেশ্যে ওনারা রওনাও দিয়েছেন। রাত তখন আনুমানিক 10টা বেজে গেছে, কারণ ওনারা বাজারে এসেছেন, একটু ঘোরাঘুরি করেছেন আর কি। আর বিকালের দিকে চার্জ শেষ হয়ে গেলেও ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু রাতের বেলা। দিনের বেলা চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির, রওনা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। আর ওই সময়ে যেহেতু ইলেকট্রিসিটি ওই সাইডে খুব একটা ছিল না, রাত 10টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন, ব্যাটারি চালিত এক ধরনের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। স্টিল কালারের এক ধরনের টর্চ লাইট ওই সময় ছিল আর কি। তো ওই টর্চ লাইটটা নিয়ে বের হয়েছেন। বাজার থেকে তাদের বাসায় আসা যাওয়ার সময় 3 রাস্তার একটা মোড় পড়ে।
এই রাস্তার মোড়ে একটি বড় পুরনো স্থাপনা যেটাকে যে আমরা বললাম বর্তমানে প্যালেস পার্ক, যেটা এই প্যালেস পার্ক করা হয়েছে বর্তমানে, এই পার্কের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে ওনারা গেলে ওনাদের বাসায় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। দুজনেই বাম পাশের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এই ব্যাটারি কিন্তু অনেক ভারী, এটা কিন্তু হাতে করে দুইজন দুই পাশে ধরার জায়গা রয়েছে, এটা ধরে নিয়ে যেতে হয়। এটা কিন্তু অনেক ভারী, কিছুটা পথ হেঁটে যেতে হয়, আবার দাঁড়াতে হয়, এভাবে কিন্তু যেতে হয়। ব্যাটারির সাইজটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী কিন্তু অনেক। যারা ব্যাটারি উঁচা করেছেন তারা বলতে পারবেন যে এটা কেমন ভারী হয়। তো ওনারা যখন থেমে থেমে কিছুটা দূর হেঁটে সামনে গিয়েছেন, সেখানে আরেকটি রাস্তার মোড় পড়ে। তখন ওনারা খেয়াল করেন ওনাদের থেকে আনুমানিক 30 ফুট দূরে একটি বৃদ্ধ লোক, শরীরে সাদা কাপড় পরা, হাতে একটি লাঠি, এই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 করে হেঁটে যাচ্ছেন। ওনারা কিন্তু এটাকে প্রথমে প্যারানর্মাল কিছু মনে করেন নাই, বৃদ্ধ লোক হেঁটে যেতেই পারেন। এই বৃদ্ধ লোককে দেখে ওনারা দুজন বলাবলি করেন যে কি রে, এত রাত্রে এই বৃদ্ধ লোক একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো নাসির কাকা এবং হারেস কাকা দুজন চিন্তা করেন যে যাক ভালোই হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা যাবে। এই কথা চিন্তা করে নাসির কাকা ওই বৃদ্ধ লোককে ডাক দেন যে ও কাকা, এত রাত্রে একা একা কোথায় যাচ্ছেন, দাঁড়ান একসাথে যাই। ওই বৃদ্ধ লোকটি কিন্তু কথার কোনো উত্তর দেয় না। নাসির কাকা আবার ডাক দেন যে ও কাকা, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? তারপরেও ওই বৃদ্ধ লোকটা কোনো জবাব দেয় না, উনি ওনার মতো করে হেঁটেই চলছেন। নাসির কাকা হারেস কাকাকে বলেন, এতবার ডাক দিলাম তারপরেও কাকা কোনো উত্তরই দিচ্ছে না কেন? তখন নাসির কাকা হারেস কাকা কি করেছেন, একটু দ্রুত হেঁটে গিয়ে ওনার সামনে চলে গেছেন। সামনে গিয়ে ওনাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটের আলো ওই বৃদ্ধ লোকের পায়ের দিকে ধরছেন এই কারণ কি একজন লোকের মুখের দিকে কিন্তু হুট করে টর্চ লাইটের আলো ফেলা এটা বড় ধরনের একটা বেয়াদবি। আলো যদি নিচ দিকেও ফেলা যায়, ওইটার আলো যতটুকু ছড়িয়ে যায় তাতে কিন্তু চেহারা বোঝা যায়। কখনোই কারো মুখের দিকে হঠাৎ করে টর্চের আলো ফেলা ঠিক নয়। এই কারণে ওনারা পায়ের দিকে ধরছেন। যখনই পায়ের দিকে ধরছেন তখন ওনারা যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা দুজন মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দুজনেই দেখেন এই বৃদ্ধ লোকের পা দুটো পুরোপুরি উল্টা দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে দুজনেই তো মারাত্মক ভয় পান। এরপর যখন ওনারা মুখের দিকে তাকিয়েছেন তখন ওনারা তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনারা দেখেন এই বৃদ্ধ লোকটির মুখটা অনেক বড়, মানে তার বডির তুলনায় তার মুখের যেই গড়নটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রত্যেকেই তো বডির মাপ অনুযায়ী মাথার একটা সাইজ থাকে, কিন্তু তার বডির মাপ থেকে মাথার সাইজটা মনে হচ্ছে 10 গুণ বড়। এটা কিন্তু পেছন থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে। আর তার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে যে তার মুখমণ্ডল পুরোটাই একদম মনে হচ্ছে গলে গেছে, মাংস গলে গলে পড়ছে, একদম মুখমণ্ডল পচে গেলে যেরকমটা হয় আর কি, ওই রকম। দাঁতও বেরিয়ে গেছে, চোখ নাই বা সাদা সাদা হয়ে আছে, চোখের চোখ গোল গোল সাদা সাদা হয়ে আছে, এরকম অবস্থা। এই দৃশ্য দেখার পর ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে ওইখানে দুইজন একসাথে অজ্ঞান হয়ে পড়ে যান, ব্যাটারি ওইখানেই পড়ে আছে। এদিকে রাত হয়ে যাচ্ছে, এই দুজন বাড়িতে আসে না, কিছু হলো কি না এরকম একটা চিন্তা ভাবনা করে, ওই সময় তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানবেন যে কোথায় আছেন ওনারা। তখন এই নাসির কাকার বাবা এবং নাসির কাকার যে বড় ভাই, এই দুইজন বের হন তাদেরকে খুঁজতে। ওনারা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন যখন, ওই রাস্তা তো ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, তো ওনারা ওই শর্টকাট রাস্তাটাই ধরেছিলেন। অন্য রাস্তা ছিল অনেক ঘোরাপথ, ওই ঘোরাপথ দিয়ে সাধারণত ওনারা আসা যাওয়া করেন না, ওনারাও জানতেন যে এই শর্টকাট রাস্তা দিয়ে ওনারা আসবেন। তো ওই রাস্তায় যখন ওনারা এগিয়েছেন তখন দেখেন এই দুই ভাই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাটারি ওই পাশে পড়ে আসে। এরপর তো দুইজনকে বাসায় নিয়ে আসা হয়। তাদের যখন জ্ঞান ফেরত আসে, বাসার সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। তখন এই নাসির কাকা এবং হারেস কাকা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে খুলে বলেন। তখন নাসির কাকার বাবা তাদেরকে বলেন, তোমরা হয়তো ভয়ঙ্কর কোনো জিনের খপ্পরে পড়ছিলা, আল্লাহর রহমতে দুজন ছিল বলে কোনো ক্ষতি হয় নাই, একজন হলে নিশ্চিত কোনো ক্ষতি করত। এরপর দুজনকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয় না, দুজনেই সুস্থ হয়েছেন। তো দুজন সুস্থ হয়ে যাওয়ার পর এটা নিয়ে যে আরও তাদেরকে সাফার করতে হবে এমনটা না,
এভাবেই ওনাদের সাথে এই ঘটনাটা সমাপ্তি হয়ে যায়। এবার আসি পরের ঘটনায়। এই যে রানা ভাই, যার কথা আমরা শুরুর দিকে বলেছিলাম আর কি, এই রাকিব হোসেন ভাইয়ের ভাইরা ভাই হয় আর কি সম্পর্কে। তো এই রানা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই চলে যাই। রানা ভাইয়ের জন্ম কিন্তু এই কলাকোপা হাড়ভাঙা গ্রামে হলেও তার পুরো পরিবার অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে। রানা ভাই অনেক ছোটবেলা থেকেই ঢাকার মোহাম্মদপুরে থাকেন আর পরিবার সহই সেখানে থাকতেন। বর্তমানেও তিনি ফ্যামিলি সহ মোহাম্মদপুরেই বসবাস করছেন। 2002 সাল, তখন উনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। রানা ভাই প্রতি মাসে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসতেন, আর যখন আসতেন 2 দিনের বেশি থাকতেন না। গ্রামে যে কাজগুলো থাকতো এগুলো করে আবার ঢাকায় চলে আসতেন। এরকম একদিন উনি মনস্থির করলেন যে উনি গ্রামের বাড়িতে যাবেন। তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে রানা ভাই ওনার কিছু বন্ধুদেরকে ফোন দিয়ে বলেন যে আমি তো আসতেছি, তোদের সাথে কিন্তু দেখা হবে, আড্ডা দেবো একসাথে। ওই সময় বাটন ফোনগুলো কিন্তু সবার হাতে হাতে ছিল না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এই 2002 সাল থেকে শুরু করে নিয়ে এই 4-5 সালের দিকে অনেকেই দোকান থেকে 2 টাকা মিনিট 5 টাকা মিনিটে কল করতেন, কিন্তু ওনাদের কাছে বাটন ফোন ছিল। ওই সময় ওনারা মোটামুটি যখন বের হয়েছে ফোনগুলো আর কি, তখনই কিনে নিয়েছেন। ওই সময় গ্রামীণ ফোনটা অনেকের হাতে হাতে চলে গিয়েছিল, বিশেষ করে যারা ফোন কেনার সামর্থ্য ছিল আর কি, তাদের অনেকেরই হাতে হাতে গ্রামীণ ফোনটা চলে গিয়েছিল। তো যাই হোক, ওনারা তো মোটামুটি বেশ কয়েকজন বন্ধুবান্ধব ফোন ব্যবহার করতেন ওই সময়তেই, এই জন্য ফোন করে তাদেরকে বলে দিয়েছিলেন আর কি। নির্ধারিত সময়েই উনি কলাকোপা পৌঁছে যান। কলাকোপা আসার পর চিন্তা করেন যে এখন বাসায় যাব না, আগে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় যাব। উনি সাধারণত কী করতেন, বাসায় যেতেন, একটু ফ্রেশ হয়ে আবার আসতেন, তারপর আড্ডা দিয়ে আবার বাসায় যেতেন। তো চিন্তা করলেন যে একবার আড্ডা দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আর বাজারের দিকে বা আড্ডা দেওয়ার জন্য এই সাইডটাতে আসবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো রানা ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মাসুদ, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দেওয়ার পরে বলে যে মাসুদ, আমি তো আসছি, বটতলায় দাঁড়ায় আছি, আয় তাড়াতাড়ি এদিকে আয়, তুই আসলে ওই পোদ্দার বাজারে গিয়ে আড্ডা দিব। তখন ওনার বন্ধু মাসুদ বলে যে আমার তো একটা অন্য কাজ পড়ে গেছে, অন্য একটা জায়গায় আসছি, এখন আমি আসতে পারতেছি না, আমার কাজ যদি শেষ হয় তখন আসতে পারবো। তখন রানা ভাই বলেন যে ঠিক আছে, তো তুই যখন কাজ শেষ করে বাসার দিকে যাবি তখন আমাকে ফোন দিস, একসাথে বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়ার পথ তো ওই দিক দিয়েই, রাস্তাটা বেশিটা ভালো না, তোর সাথে একসাথে বাসায় যাব। তো ওনার বন্ধু মাসুদ বলেন ঠিক আছে, আমি ফোন দিব না। তো রানা ভাই তখন কি করছেন, আরও 3-4 জন বন্ধু আছে, চয়ন, রাজু, সাজু, এই 3 জন বন্ধু, তাদেরকে ফোন দিছেন। তো এরা চলে আসছে। এবার তাদের সাথে ওই কলাকোপার পোদ্দার বাজারে আড্ডা দিতে থাকেন। আড্ডা দিতে দিতে রাত 11টার মতো বেজে গেছে। তো রাত 11টাতে বেজে গেছে এটা উনি খেয়াল করেন নাই। যখন মনে হলো রাত 11টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে, তখন ওর বন্ধু মাসুদকে ফোন করছেন, কিরে মাসুদ, তুই তো আসলি না, তো রাত রাত তো অনেক হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, তোর কাজ কি এখনও শেষ হয় নাই? তাড়াতাড়ি বাজারে আয়, একসাথে বাসায় যাব, ঢাকার থেকে আসছি, জার্নি করছি। তখন তার বন্ধু মাসুদ বলে, আমি তো কখন কাজ শেষ করে বাসায় চলে আসছি, তুই তো আর ফোন করে বললি না যে তুই এখনও বাজারে আড্ডা দিচ্ছিস, আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে, মনে হয় তুই বাসায় চলে গেছিস, এই জন্য তোকে আর ফোন দেয় নাই। তখন রানা ভাই তো তার বন্ধুর উপর মারাত্মক রাগ হয়ে যান, বলে যাই, তোরে না বললাম যে একসাথে বাসায় যাবো, তুই জানিস না যে এই রাস্তাটা খুব একটা ভালো না, চারপাশে অনেক বাঁশঝাড়, বড় বড় আম গাছ, গাব গাছ, এই রাস্তায় তো অনেক মানুষ অনেক সময় ভয় পাইছে, তুই আমাকে না নিয়ে চলে গেলি, তোকে তো বললাম যে একসাথে যাব। তখন তার বন্ধু ভুল স্বীকার করে যে আসলে ফোন দেওয়া উচিত ছিল, কারণ কি আর করা, সে তো চলেই গেছে। এমত অবস্থায় তার সাথে যে 3 জন বন্ধু ছিল, চয়ন, রাজু এবং সাজু, এই 3 জন রানা ভাইকে বলেন যে আচ্ছা, তোরা তো চিন্তার করার দরকার নাই, আমরা 3 জন তোকে আগায় দিয়ে আসবো, তুই যেহেতু একা একা। তখন রানা ভাই আসলে খুব বিরক্ত হয়েছিলেন ওই মাসুদ ভাইয়ের উপরে। ওই বিরক্ত থেকে বলে, না থাক, তোদের কাছে যেতে হবে না, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। ওই 3 জন এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রানা ভাই আর রাজি হন নাই। তো রানা ভাই বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করেছেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তখন ওনার মনে পড়ে যায় যে হাই রে,
নাসির কাকা এবং হারেস কাকার সাথে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল অনেক দিন আগে। ওই ঘটনার কথা যখন তার মনে পড়ছে, মানে পরবর্তীতে নাসির কাকা এবং হারেস কাকার কাছ থেকে উনি ঘটনা শুনেছিলেন এই রানা ভাই, তো ওই যে শুনেছিলেন এইটা ওই সময় যখন মনে পড়ছে তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে বেশ ভয় কাজ করতে থাকে। আবার চিন্তা করছেন যাক আল্লাহ ভরসা, কিছু হবে না। উনি তো হাঁটা শুরু করেছেন। তো রানা ভাই হাঁটতে হাঁটতে এই কলাকোপার যে বর্তমান প্যালেস পার্কের যে 3 রাস্তার মোড় আর কি, বর্তমানে যেটা আর কি, এখানে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই তাকে বাম পাশের যে রাস্তা সেই রাস্তা দিয়েই যেতে হবে। এরপর উনি হাঁটা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর যখন তিনি সেই মোড় এবং বাসের খুব কাছাকাছি, তখন হঠাৎ করে ওনার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, ওনার শরীরটা ঘামতে থাকে। রানা ভাই চিন্তা করেন যে কি ব্যাপার, হঠাৎ করে এমন হচ্ছে কেন? অনেক সময় মানুষের হাই প্রেশার বা লো প্রেশার হলে শরীর যেমন অস্থিরতা অনুভূত হয়, শরীর ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে মানুষ, মাথা ঝিমঝিম করে, শরীর ভার হয়ে যায়, এমনটা তার কাছে মনে হচ্ছিল। কিন্তু ওনার তো এরকম লো প্রেশার বা হাই প্রেশার নাই। ওনার এরকমটা হচ্ছে কেন? উনি এরকম চিন্তা করতে করতে যখন একটু সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে ওই যে বাঁশঝাড়টা ছিল পাশে, বাঁশঝাড় থেকে প্রচণ্ড শব্দ করে হো হো শব্দ করতেছে। মানে এটা হাসি না, কিন্তু মানে হো হো করে যে হাসছে বিষয়টা এরকম না, হো হো শব্দ করতে করতে একটা অবয়ব ওনার পেছনে চলে আসছে, মানে সামনে না পেছনে। তো রানা ভাই এটা দেখছেন যে ওই একটা অবয়ব হো হো শব্দ করতে করতে পেছনে চলে আসছে। উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ঘুরে তাকাবার মতো সাহস ওনার আর ছিল না। রানা ভাইয়ের বর্ণনা অনুযায়ী ওই অবয়বটা যখন ওনার পেছনে এসে দাঁড়িয়েছে তখন মনে হচ্ছিল পেছনটা অনেকটা আলোকিত হয়ে গেছে, আর ওই অবয়বটা প্রচণ্ড জোরে হো 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 শব্দ করেই যাচ্ছে, আর চারপাশে মনে হচ্ছে বাতাসে সব কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে। রানা ভাই কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যদি কেউ পড়েন, কারো কি সাহস ধরে রাখা সম্ভব হয়? তো রানাভার ক্ষেত্রেও সেটাই হইল, ওনার পক্ষে সাহস ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তারপরেও সাহস নিয়ে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ছেন এবং সামনের দিকে হাঁটা শুরু করেছেন। রানা ভাই তারপরও খেয়াল করেন যে ওই অবয়বটা তার পেছনে পেছনে আসছে। যখন আসছিল ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বড় বড় পা ফেলে আসছে। রানা ভাই যখন অনেক জোরে জোরে সূরাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ছেন, তখন মনে হয় পেছনে আর শব্দ হচ্ছে না, আর পেছনে কেউ নাই। কিন্তু যখনই ওনার সূরাটা পড়াটা শেষ হয়ে যায়, যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যায়, ওই নাস পড়ার আগে, মানে সূরা নাস পড়ার আগে মধ্যবর্তী একটু সময় থাকে, মনে হচ্ছে যে ওই সময় ওই জিনিস আবার পেছনে চলে আসে, পেছনে আলোকিত হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে। আবার যখন পড়া শুরু করেন জোরে জোরে, তখন আবার নাই। যখন সূরা নাস পড়া শেষ হয়, এরপর যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, ঠিক এই সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে আবার ওই জিনিসটা মনে হচ্ছে চলে আসছে। মানে মাঝখানে যদি 1 সেকেন্ডেরও গ্যাপ হয়, সাথে সাথে ওই জিনিসটা পেছনে চলে আসে। আর ওই যে হো হো শব্দ তো আছেই, আসার সাথে সাথে হো হো শব্দ করে। উনি হাঁটার স্পিড তো বাড়িয়ে দিয়েছেন, আর উনি সূরাগুলোও পড়ছেন। উনি যখন হাঁটছিলেন, ওই যে পাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো বইছেই, সব কিছু দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। এরপর উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে হাড়ভাঙা বাস স্ট্যান্ডের যে মেইন বড় রাস্তা, সেই রাস্তায় এসে উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে আবার তখন টুকটাক গাড়ি চলাচল করছিল। রানা ভাই যখন দাঁড়িয়েছেন, ওই দাঁড়ানো অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন জোরে বলে উঠল, আজকের মতো বাইচা গেলি রে, তোরে কিছু করতে পারলাম না। আমার সামনে যে একবার পরে, তারে আমি বাইচে ফিরতে দেই না, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে পারলাম না। এইটুকুই শুধু শুনেছিলেন, এরপর আর কোনো কথা উনি শোনেন নাই। রানা ভাই এক মুহূর্ত সেখানে দেরি না করে দ্রুত দৌড়ে ওনার বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওনার দাদু, ওনার কাকা তাকে জিজ্ঞেস করেন যে, কিরে এত রাত পর্যন্ত তুই কই ছিলি? আমরা সবাই চিন্তা করতেছি তোর জন্য কোনো বিপদ আপদ হইল কি না। তো রানা ভাই আর কাউকে কিছু না বলে ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাত্রে ওনার সাথে তেমন কোনো ঘটনা না ঘটলেও পরের দিন উনি সকালবেলা দ্রুত ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার পর ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে। স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর আর ভালো হয় না।
রানা ভাইয়ের অসুস্থতার কথা শুনে রানা ভাইয়ের নানুও চলে আসেন ওনাকে দেখতে। তো রানা ভাইয়ের নানু যখন রানা ভাইকে দেখেছেন, দেখেই বলেন, কিরে তোর জ্বরটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে, নিশ্চয়ই কোনো একটা ঘাপলা হয়েছে, বল তো কী হয়েছে, আমাকে সব খুলে বল। কারণ নানু টুকটাক কবিরাজি জানতেন। রানা ভাইয়ের চেহারা দেখে আর চোখের দিকে তাকেই মনে হয়েছে যে এইটা স্বাভাবিক জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বরটা আসতে পারে। তখন হচ্ছে রানা ভাই তার নানুকে এই ঘটনাটা খুলে বলেন। পরিবারের লোকজনও বলতেছে, তাহলে এই কথাটা আমাদেরকে কেন আগে বললি না, তাহলে তো আরও আগে আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, রানা ভাইয়ের নানু যখন এই বিষয়টা জেনেছেন তখন উনি দুটো বৃত্ত এঁকেছেন, একটার ভিতরে রানা ভাইকে বসিয়েছেন আর একটার ভিতরে উনি নিজে বসেছেন। এরপর রানা ভাইয়ের দুই হাতের যে কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি ওনার হাত দিয়ে চেপে ধরেছেন এবং উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় নানুর শরীর কাঁপছে আর তার সমস্ত শরীর ঘেমে দরদর করে ঘাম পড়ছে, আর তার চোখ দুটো বড় বড় হয়ে উপরের দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে, মানে চোখের যে মণিটা এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তার চোখটা। মানে আমাদের চোখের যে কালো অংশ গোল, এটার নিচেও তো সাদা অংশ আছে, যদি এই কালো অংশটা উপর দিকে উঠে যায় তাহলে চোখটা সাদা সাদা দেখা যাবে না, বেশিরভাগটাই তো সাদা হয়ে যাবে, ওরকম হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থা যখন হয়েছে পরিবার সবাই তো ভয় পেয়ে যান যে না জানি এখন কি হয়ে যায়। এভাবে কিছু সময় থাকে, এরপর আবার আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর রানা ভাইয়ের নানু সবাইকে বলেন যে এই যে রানা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই রাত্রে ভয়ঙ্কর এক পিশাচ জিন রানা ভাইকে তাড়া করেছিল। নানু আরও বলেন, এই জিনের মুখটা দেখতে শেয়ালের মতো এবং স্বাভাবিক শেয়ালের মাথাটা যত বড় হয় এই মাথাটা আরও অনেক বড়, আর তার পুরো বডিটা আবার শকুন পাখির মতো, বিশাল সাইজ তার। রানু আরও বলেন যে এই রানা ভাই যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়ে ওই জিনটা চলাচল করে। শুধু এই রাস্তা না, আশেপাশের বড় একটি এরিয়া নিয়ে এই জিনের চলাচল। এই জিনটা থাকে মাঝির কান্দা ব্রিজের নিচে, একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে। এই মাঝির কান্দা ব্রিজের নিচে যে বট গাছটি রয়েছে এর সাথে মাটি দিয়ে তৈরি একটি মূর্তি নাকি রয়েছে। আঞ্চলিক ভাষায় ওনারা এটাকে নিষ্কাইন্দা বলেন। অনেক ধর্মের লোকজন নাকি ওখানে এসে বিভিন্ন মানতও করেন। এই জায়গাটা অনেক আগে থেকেই নাকি ভৌতিক। তো ওই জিনটা ওই দিক দিয়ে চলাচল করে। ওই সময় রানা ভাই ওই রাস্তায় চলে আসছিলেন, তখন মূলত ওই চলাচলের রাস্তায় চলে আসার কারণে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে রানা ভাইকে ভয় দেখিয়েছে। তবে রানা ভাইকে মেরেই ফেলতো। রানা ভাই দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, আল্লাহর রহমতে ক্ষতি করতে পারে নাই। আর লোকালয়ে চলে এসেছিলেন, রাস্তায় চলে এসেছিলেন যেদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই কারণে ওই জিনটা আর এই পাশে আসে নাই। রাকিব ভাই আরও একটা জিনিস জানিয়েছেন যে এই যে ব্রিজটা মাঝির কান্দা ব্রিজ, এই ব্রিজের ঢালে রহস্যজনকভাবে অনেক গাড়ি নাকি দুর্ঘটনায় পতিত হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন সেখানে। এই স্থানে অনেকবার নাকি দোয়া মাহফিল করা হয়েছিল যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা অনবরত নাকি ঘটেই চলছে। নবাবগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে এই জায়গাটি রহস্যময় ভৌতিক জায়গা নামেই পরিচিত। আর এই যে নানু কিন্তু এখনও বেঁচে আছেন। আর নানু এই সমস্ত বিষয় জানানোর পর রানা ভাইকে ঝাড়ফুঁক করে দেন। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম মসজিদের ভেতরের মৃদু আলোটা আচমকাই দপ করে নেভে গেল। চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই মেহরাবের অন্ধকার কোণ থেকে একটা তীব্র কর্কশ ঘর শব্দ ভেসে এলো। আমি ভয়ে এক পা পিছিয়ে যেতেই দেখলাম ভেতরের কাতারে সেজদারত অবস্থায় সেই বিশাল অবয়বটা খুব ধীরে সোজা হয়ে দাঁড়াচ্ছে। অন্ধকারের মধ্যেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ, আর তার মাথাটা গিয়ে ঠেকেছে মসজিদের সিলিংয়ে। সে যখন আমার দিকে ঘুরে তাকালো, আমার কলিজা শুকিয়ে গেল। আমি দেখলাম
তার কোনো চোখ বা নাক মুখ নেই, কেবল মসৃণ কুচকুচে কালো চামড়ার মধ্যে একটা ফাঁকা অংশ, আর তার দুটো পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ লোমশ হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে এক বিকট চেরা গলায় ফিসফিস করে হেসে হেসে বলল, এই নিশি রাতে জিনের জামাতে সামিল হতে আসছিস রে মানুষ? তুই এখানে কেন আসছিস? এই ঘটনা 2022 সালের মে মাসের। আমার নাম ইমরান। আমি তখন নওগাঁর পত্নীতলা এলাকায় একটা প্রত্যন্ত গ্রামে আমার এক বন্ধুর খামারের কাজে গিয়েছিলাম। গ্রামটা সুন্দর হলেও ওখানকার উত্তর সীমানায় অবস্থিত মুঘল আমলের এক পরিত্যক্ত প্রাচীন শাহী মসজিদ নিয়ে স্থানীয়দের মনে তীব্র আতঙ্ক কাজ করছিল। এলাকার মানুষ বলতো ওটা নাকি মানুষের তৈরি মসজিদ হলেও বহু বছর ধরে ওখানে জিনের এক নেককার দল বসবাস করে। তারা গভীর রাতে সেখানেই ইবাদত বন্দেগী করে। যদি কোনো মানুষ মাঝ রাতে ওই মসজিদের সীমানায় পা রাখে, তবে জিনের দল তাকে চিরতরে অন্ধ করে দেয় কিংবা পাগল বানিয়ে ছাড়ে। তো সেদিন ছিল একটা বৃষ্টির রাত, ঝড়ের রাত। রাত তখন আনুমানিক 2:15 কাজের চাপ শেষ করে আমি যখন মোটর সাইকেল নিয়ে ঘরে ফিরছিলাম, তখন হঠাৎ করে প্রচণ্ড ঝড় আর বজ্রপাত শুরু হলো। বৃষ্টির তোড়ে সামনের রাস্তা 1 ইঞ্চিও দেখতে পাচ্ছিলাম না, আর আমার বাইকের ইঞ্জিনটা মাঝ রাস্তায় একটা বিকট শব্দ করেও বন্ধ হয়ে গেল। আমি নিরুপায় হয়ে আশ্রয় খোঁজার জন্য আমি সেই পরিত্যক্ত শাহী মসজিদের ভাঙ্গা তোরণের নিচে দিকে দাঁড়ালাম। ভেতরে কোনো লাইট ছিল না, কিন্তু বাইরে ঘন ঘন বিজলি চমকানোর কারণে মসজিদের ভেতরের ভাঙ্গা দেয়ালগুলো আবছা আবছা দেখতে পাচ্ছিলাম। আমি যখন মসজিদের বারান্দায় গিয়ে ভেতরে তাকালাম, দেখলাম মূল হলের ভেতরে একদম সামনের কাতারে একজন সেজদা দিয়ে পড়ে আছেন। তার পরনে ধবধবে সাদা পোশাক। আমি ভাবলাম হয়তো কোনো নিঃসঙ্গ মুসাফির ঝড়ের কবলে পড়ে এখানে আশ্রয় নিয়েছেন এবং নামাজ পড়তেছেন। আমি একটু সাহস পেয়ে ভেতরের দিকে পা বাড়ালাম এবং বললাম, আসসালামু আলাইকুম ভাই, বাইরে তো প্রচণ্ড ঝড়। এই কথা বলা শেষ হওয়ার আগেই বিজলি চমকানো বন্ধ হয়ে গেল এবং চারপাশটা এক অলৌকিক নিস্তবতায় ডুবে গেল। বাইরে ঝড়ের শব্দ, বৃষ্টির আওয়াজ সব এক পলকে গায়েব হয়ে গেল। ঠিক তখনই সেজদারত সেই অবয়বটা অদ্ভুত এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে যখন সোজা হয়ে দাঁড়ালো, আমার চোখের মনে চড়ক গাছ হয়ে গেল। তার মাথাটা প্রায় 10 ফুট উঁচুতে থাকা মসজিদের সিলিংয়ে ছুঁয়ে ফেলল। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘুরল, বিজলির আর এক পলকে আলোয় আমি দেখলাম তার মুখে কোনো চোখ নেই, নাক বা চামড়াও নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারে একটা শূন্য গর্ত হয়ে আছে। আর তার হাঁটুর নিচ থেকে পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। মুহূর্তের মধ্যেই ভয়ে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। পা দুটো মেঝের সাথে জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কাল ছাড়া হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে মেঝে থেকে
শূন্যে তুলে ফেলল। তার হাত থেকে তীব্র পোড়া, সালফার আর গন্ধকের গন্ধ আসছিল। সে তার সে অবয়বহীন মুখের ভেতর থেকেই এক বিকট চেরা গলায় ফিসফিস করে বলে উঠল, জিনের নামাজে বিঘ্ন ঘটানোর শাস্তি কি তুই জানিস? তুই কি বুঝতেছিস এখন তোর কি হবে? তো এমনটা বলতে বলতেই অক্সিজেনের অভাবে আমার চোখ দুটো উল্টো হয়ে আসছিল। আমি শেষ শক্তিতে মনে মনে আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। আমি যেই না চিৎকার দেওয়া শেষ করলাম, অলৌকিকভাবে আল্লাহর নাম মুখে আসতেই এক তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যে পুরো অবয়বটা ধোয়ার মতো সেখানে মিলিয়ে গেল এবং আমি খুব তড়িঘড়ির মধ্যে হিমশিম খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন ইমাম সাহেব সহ স্থানীয় লোকেরা আমাকে সেই পরিত্যক্ত মসজিদের থেকে উদ্ধার করে এবং আমাকে কাছের একটা হসপিটালে নিয়ে যায়। আমার জ্ঞান ফিরতে প্রায় 3 দিন সময় লেগেছিল এবং আমার বুক ও গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের নখের দাগ স্পষ্টভাবে বসে গিয়েছিল। আমি যখন সবাইকে সেই ঘটনা খুলে বললাম, তখন আমাকে সবাই সান্ত্বনা দিয়ে বলল, বাবা, তুমি তো এবারের মতো প্রায় বেঁচে গেছ, কিন্তু তোমাকে আল্লাহ নিজে বাঁচাইছে। কিন্তু এখানে সহজে কেউ বাঁচে না, যারা আসে হয়তো পাগল হয়, নয়তো অন্ধ হয়ে যায়। যদিও এখন আমি সুস্থ, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কখনো ঝড় বৃষ্টি শব্দ শুনি, আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই শাহী মসজিদের অন্ধকার মেহরাব থেকে সে দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, পরের বার তোকে আর ছাড় দেব না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফিজ। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটি লিখেছেন, আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ভালোই আছি। আমি মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততার কারণে ভৌতিক কথা প্রোগ্রামটি আমি ইউটিউবে শুনে থাকি, যা কিনা এখন আমার ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। ঘুম না আসলে এই প্রোগ্রামের এপিসোডগুলো প্লে করে দিয়ে কানে হেডফোন গুঁজে দিলেই যেন কোনো এক অদ্ভুত শক্তি আমাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয়। আমি জানি না এটা ভালো নাকি খারাপ অভ্যাস বলবো, কিন্তু বরাবরের মতোই ভালো লাগার একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে আসি। আসলে সত্যি বলতে কি, আমি বাংলায় লেখায় খুব একটা পারদর্শী না হওয়ায় ঘটনাটি লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠায় গ্রামের ভালো খারাপ সব বিষয়ে মোটামুটি ভালোই ধারণা রাখি। পরিবার কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় অনেক সময় এমন কিছু গল্প বা ঘটনা উঠে আসে যার অস্তিত্ব বাস্তবে দেখা না গেলেও আমাদের জীবনে দারুণভাবে প্রভাব ফেলে। এমন কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যায় যা কিনা আমরা বিশ্বাস করতে না চাইলেও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে বিশ্বাস করে নিতে। আজকে এমন কিছু বিচ্ছিন্ন বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি যা কিনা আমার আব্বু, আম্মু এবং নানুর মুখ থেকে শোনা। আজকের ইমেলটিকে যদি একটি কম্বো স্টোরি বললেও ভুল হবে না, যেহেতু আলাদা আলাদা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে এতে। প্রথম ঘটনাটি নানুকে নিয়ে। সময়কাল তখন আনুমানিক 50 দশকের দিকে হবে। ঘটনাটি নানুর মুখ থেকে শোনা, নানুর বাবাকে নিয়ে মূল ঘটনাটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কোনো একটি গ্রামে আমার নানু বাড়ি, তার পাশের গ্রামে নানুর বাপের বাড়ি। নানু যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন, নানু,
আমার বাবার নাম ছিল আজমত হোসেন। জানিস, আমার বাবা ছিল একজন কুস্তিগির বা বলি আর কি। তখনকার সময় বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলায় বলি খেলার আয়োজন করা হতো, যা এখন বিলুপ্ত প্রায়। আমার বাবা একজন কুস্তিগির বা বলি হওয়ার সুবাদে দূর দূরান্ত হতে বিভিন্ন মেলার বলি খেলার ডাক পেতেন। আর সেই সুবাদে তিনি আশেপাশে 5 গ্রাম জুড়ে বেশ পরিচিত মুখ ছিলেন আর কি। সুস্থ সবল সুন্দর ও সুঠম দেহের এক শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। তখনও তিনি অবিবাহিত ছিলেন, যদিও তিনি আমার দাদার সাথে খেতে কৃষি কাজে সহায়তার পাশাপাশি বলি খেলতেন। এবং তাছাড়া ওনার আরেকটি গুণ ছিল টুকটাক কবিরাজি করা, যা ওনার বাবা মানে আমার দাদার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। একদিন রাতে ওনার বাবা বললেন, আজমত, আগামীকাল আমাদের বাড়ির পেছনে যে উর্বর জমিটা আছে ওটা থেকে মাটি কেটে আমাদের পেছনে পুকুর পাড়টা ভরাট করতে হবে। যদিও আমি ইতিমধ্যে 4 জন লোক রেখেছি, তারা ভোরে চলে আসবে। আমার শরীরটা কেমন যদি খারাপ লাগছে রে বাবা, ভালো লাগছে না। বলছি কি, তুই বরং সকালে গিয়ে তাদের সাথে কাজে যোগ দিবি আর তাদের কাজটা বুঝিয়ে দিবি, ঠিক আছে? বাবা তখন বললেন, ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও ওদের সাথে সকালে যেয়ে কাজ করে দেব। এই বলে তিনি ঘুমাতে গেলেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। যে কতক্ষণ ঘুমিয়েছেন তিনি সঠিক জানেন না, কেননা তখনকার সময় কোনো ঘড়ি ছিল না যে সঠিক সময় নির্ধারণ করার জন্য। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদের গতিবিধি লক্ষ্য করে বুঝে নিতেন সময় আর কি। হঠাৎ বাবা শুনতে পেলেন ওনার নাম ধরে কেউ একজন ডাকছে, আর ঠিক তখন ওনার ঘুম ভেঙে যায়। আর উনি ভাবলেন হয়তোবা ভোর হয়ে গেছে আর মাটি কাটার লোক এসে গেছে। তাই তিনি কালো কেপন না করে ওই লোকের জবাব দিয়ে বললেন, আসছি বলে শার্টটা গায়ে নিয়ে মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে শরীর বন্ধ করে বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, আমার বাবা টুকটাক কবিরাজি করার দারুণ রাতের বেলায় উনি সবসময় শরীর বন্ধ করে বের হতেন। ঘর থেকে বের হয়ে তিনি খেয়াল করলেন 4 জন লোক ইতিমধ্যে কোদাল আর মাটি কাটার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। আমার বাবা জিজ্ঞেস করলেন, আপনারা এসে পড়েছেন? আর এই বলে হাঁটা শুরু করলেন। লোকগুলো একটু আগে হেঁটে চলছিল আর বাবার কথায় কোনো জবাব দিল না। আর খেতে পৌঁছে মাটি কাটা শুরু করলো। একজন মাটি কেটে দিচ্ছিল আর বাবা সহ বাকি 3 জন মাটির ঝুড়ি বহন করে যাচ্ছিল। আর এই ঝুড়িগুলো ছিল বেশ বড়, অনেক মাটি একসাথে বহন করছিল তারা, যা কিনা বাবাকে অল্প কিছুক্ষণের জন্য ক্লান্ত করে দিয়েছিল। আর বাবা বলে উঠলেন, কি ভাই, আপনারা এত বেশি মাটি বহন করছেন, ক্লান্তি লাগছে না? উত্তর কোনো জবাব এলো না এবং মুখের ভেতর থেকে কি যেন বললো একজন। তখনই বাবা খেয়াল করলেন চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন কারো কোনো ছায়া নেই, এবং একই সাথে পায়ের দিকে তাকিয়ে দেখলেন সবার পা রীতিমতো উল্টো এবং বাবার ছায়া ছাড়া আর কারো শরীরে কোনো ছায়া নেই। এইসব দেখে বাবার আর বোঝার বাকি রইল না যে বাবা কিসের পাল্লায় পড়েছেন। এগুলো মানুষ না, এগুলো মানুষ পিশাচ। বাবা অনেক সাহসী হওয়াতে ঘাবড়ে না গিয়ে বরং একটা ফোন দিয়ে আসলো পিশাচগুলো থেকে বাঁচার জন্য। বাবা কোদাল হাতে থাকা একজনের কাছে গিয়ে বললেন, ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি ঝুড়ি বহন করেন এবং আমি কতক্ষণ মাটি কেটে দিই, ঠিক আছে? আর বাবা তখন ওই পিশাচের হাত থেকে কোদালটা নিয়ে মাটি কেটে একটা ঝুড়ি ভর্তি করলেন। যেই কিনা ওই পিশাচটি নিচু হয়ে ঝুড়ি উঠাতে যাবে, অমনি কোদাল হাতে নিয়ে বাবা সজোরে একটা কোপ দিল ওই পিশাচটার মাথায়। আর তখনই বাকি 3 জন অনেক দূরে গিয়ে বলতে লাগলো, কাজটা তুই ভালো করলি না, এর ফল তুই পাবি, আর আজকে শরীর বন্ধ থাকায় বেঁচে গেলি তুই। বাবা তৎক্ষণাৎ সেখান থেকে বাড়িতে চলে আসে আর তখনই কেবল ফজরের আজান শুনতে পায়। আর বাড়িতে গিয়ে সবাইকে পুরো ঘটনাটা খুলে বলেন। আগের দিন বলে রাখা সেই 4 জন লোক ততক্ষণে বাড়িতে চলে আসেন আর তাদের সাথে নিয়ে সবাই খেতে গিয়ে দেখতে পান আসলে বেশ কিছু মাটি কাটা হয়ে গেছে এবং মাটি কাটার স্থানে একটা মাথা কাটা কাক পড়ে আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর বাবা কয়েক গ্রাম দূরে একটা বলি খেলার ডাক পায় আর খেলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। রাস্তা দিয়ে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। এই ভেবে তিনি লম্বা একটা বিল পাড়ি দিয়ে শর্টকাট পথ দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন আর বিলের পথ ধরে হাঁটতে থাকেন। সময়টা কেবল শীতের শুরু, হালকা কুয়াশার আবরণ ভেদ করে হেঁটে চলেছেন একা একা। মাঝে মাঝে শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলেন আর সাথে ঝিঝি পোকার ডাক তো আছেই। অবিরাম একটা ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওই
ওনার আশেপাশে বিড়াল, কুকুর, ঘোড়া, গরু, মহিষ পর্যায়ক্রমে রূপ বদল করে ওনাকে বিভ্রান্ত তৈরি করছে। আর ওনার বোঝার বাকি রইল না আজকে তার সাথে কি হতে চলেছে। উনি সেটা ভালো করে বন্ধ করে নিলেন, আর হালকা চাঁদের আলোতে আইলের কাছে ইঁদুরে করা গর্তের মুখে জমে থাকা গুঁড়ো মাটি 2 হাত দিয়ে রীতিমতো দোয়া পরে ফু দিলেন এবং আশেপাশে ছিটিয়ে দিতে লাগলেন। আর তখন বেশ কিছু দূরে দেখতে পেলেন অনেক বড় বড় 2টা মহিষ ওনার দিকে এগিয়ে আসছেন। আর মহিষগুলোর শিঙে রীতিমতো আগুন জ্বলছিল, আর মহিষগুলো একটা আরেকটার সাথে রীতিমতো মারামারি করার অদ্ভুত আওয়াজ করছে। আর বাবা এক নাগারে মাটি ছিটিয়ে যাচ্ছে আর ধোয়া পড়তে শুরু করলেন। কিছু দূর যেতে মহিষগুলো অদৃশ্য হয়ে গেল, আর যেতে যেতে বলে গেল, তোকে এত সহজে ছেড়ে যাব না। এরপর উনি বাড়ি ফিরে দাদাকে সব খুলে বললেন, আর দাদা তখন বাবাকে আরো কিছু তদবির শিখিয়ে দিলেন আমল করার জন্য। এভাবে অনেক দিন কেটে গেল, কিছুই হলো না। বাবা আরো অভিজ্ঞ কবিরাজ হয়ে উঠলেন, দাদা মারা গেলেন, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বাবা বিয়ে করেন, আর আমরা 8 ভাই বোনের জন্ম হয়। আমি ছিলাম সবার বড় মেয়ে। বাবা বেশ আমাকে আদর করতেন। আমার বিয়ে হয় পাশের গ্রামের একজন তৎকালীন পাকিস্তানি সরকারের রেলওয়ে কর্মচারীর সাথে, যিনি কিনা বলে রাখা ভালো আমার নানা ভাইকে আর কখনো দেখিনি, কেননা আমার ছোটবেলায় নানা ভাই মারা যান। আবারও চলে যায় নানির ঘটনায়। বলছেন, নানি, তখন তোর নানার ওই চাকরির অনেক কদর ছিল। চাকরির সুবাদে তোর নানা ভাই প্রায় বাইরে থাকতেন, তাই বাসায় আমাকে একা একাই থাকতে হতো। একদিন আমার বাবা আসেন বেড়াতে, আর রাতে খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যেতে চাইলেন। আমি রাতটা থেকে তারপর যেতে বলি, আর বাবা বললেন তার নাকি পরদিন ভোরে অনেক কাজ আছে, এই জন্য রাতেই চলে যেতে হবে। যদিও বেশি দূরের পথ না, তবু গ্রামে রাতের বেলায় একটু পথ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি সেটাই ভয় পাচ্ছিলাম। যেই বলা সেই কাজ, বাবা বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। আর কয়েকদিন পর বাবা আমাকে আরেকবার দেখতে আসলে বলেন, জানিস মা, সেদিন রাতে সেদিন রাতে আমি বাড়ি ফেরার সময় এক কাণ্ড ঘটে গেছিল। ওই যুগিপাড়ার কালভারটা আছে না, আর সেদিন রাতে আমি হারিকেন নিয়ে মেইন রোড দিয়ে ঘুটঘুটে অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম। যেই কিনা যুগিপাড়ার কালভার্টের উপরে উঠতে যাব, দেখলাম এক মহিলা, যেটা ছিল একটা পেতনি, কালভার্টের উপর পা টেনে দিয়ে পথ আটকে পাচ্চা কোলে বসে আছে। আমি ঘটনা বুঝতে পেরে বললাম, আমার পথ থেকে সরে দাঁড়া। জবাবে মহিলা রূপী পেতনি বলে উঠল, কি রে, আজ মত কই যাস? অন্য পথ দিয়ে যা, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছিস না? তখন আমি দোয়াদুরুদ পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম, এবং পেতনিটি গড়িয়ে কালভার্টের নিচে খালে নেমে পড়ে, আর আমাকে হুমকি দিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না রে, তোকে আমি দেখে নেব। এই বলে বাবা আমাকে ঘটনাটি শেষ করেন। তখন বাবা অনেক জ্ঞানী একজন কবিরাজ ছিলেন, যার কারণে বাবার কোনো ক্ষতি করতে পারেনি ওই পেতনিটা। পরবর্তী ঘটনাটা ঘটলো 80-র দশকে। তুই তো জানিস আমি একজন ধাত্রী। আমার কাজের কারণে আশেপাশের এলাকায় যেতে হতো মহিলাদের প্রসবের সময়, আর প্রসবের পূর্বে চেক আপের জন্য। তখনকার সময় গ্রামের চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত না থাকায় প্রসবকালীন সময় সবাই ধাত্রীর উপরে নির্ভর ছিল। বলে রাখা ভালো, তখনকার সময় সচরাচর সব জায়গায় নলকূপ না থাকায় পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে ওই পানি পান করা হতো। আর নানু পানি সংগ্রহ করত বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে। নানু প্রতি রাতে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে ওই পুকুর থেকে কলস ভরে পানি নিয়ে আসতো। ঠিক রীতিমতো এক রাতে পানি আনতে গিয়ে নানু দেখতে পেল পুকুরে বেশ কয়েকজন গোসল করছে আর সাঁতার কাটছে, যা কিনা চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই দেখে নানু ভাবলো হয়তো কোনো পুরুষ মানুষ হবে, আর ওনারা চলে গেলে নানু, তাই উনি একটু আড়াল হয়ে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে লাগলো। তো উনি খেয়াল করলো যারা সাঁতার কাটছে তাদের শরীর পানির থেকে উপরে, যা কিনা সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয়। এটা দেখে নানু রীতিমতো ভয় পেয়ে যায় এবং ঘরে ফিরে আসেন। আর পরের রাতে আবারও পানি আনতে চলে গেলেন, যে কিনা কলসা পানি ভর্তি করলো। অনেকটা লম্বা 2 জন লোক জুব্বা পরিহিত অবস্থায় নানুর পাশে এসে বলল, যা দেখেছেন কাউকে কিছু বলবেন না, আর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নিয়মিত পানি নিয়ে যাবেন, আপনার মতোই কোনো সমস্যা হবে না আপনার। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অনেক সময় রাতের বেলায় আশেপাশে কোনো মহিলা প্রসব বেদনা উঠলে নানুকে ডাকতে আসতো,
আর নানু সাথে সাথে যেতেন চিকিৎসার জন্য। এমনই এক রাতে ঘুমের মাঝে নানুকে কেউ ডাকার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখেন দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের সাথে যাওয়ার অনুরোধ করে। একজন বলে উঠল ওনার বউয়ের বাচ্চা প্রসব হবে, তাই নানুকে সাথে যেতে হবে। নানু লোক দুটোকে চিনতে না পারায় জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? উত্তরে একজন বলল, পাশের গ্রাম থেকে। তবে নানুর যেতে বেশিক্ষণ লাগবে না। নানু তাদেরকে ঘরে আসতে বললেন এবং তারা বাইরে দাঁড়িয়েছিল আর বারবার নানুকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। নানু সাথে করে হারিকেন নিতে চাইলে লোকগুলো মানা করে দিলেন এবং বলে দিলেন যে ওনাদের সাথে বাতি আছে আর আসার সময় ওনার আবারও দিয়ে যাবেন নানুকে। 7-5 না ভেবে নানু বেরিয়ে পড়লেন লোকগুলোর সাথে। কিন্তু নানু কেমন জানি একটু ঘোরের মাঝে ছিলেন। নানুর মনে হলো বাড়ির পেছনে পুকুরে কেউ জাল ফেললো, আর জাল ফেলার শব্দ হওয়ার সাথে সাথে অচেনা এক রাস্তায় চলে এসেছেন তিনি। একটু এগোতেই সুন্দর একটা বাড়িতে চলে আসলেন তিনি, আর চারিদিকে লক্ষ্য করলেন ফুলের সুঘ্রাণ, আর আশেপাশে বড় বড় পাতিলে রান্না হচ্ছে ভাত মাংস, যা কিনা অনেক লোভনীয়। নানুকে বাড়ির লোকজন দেখতে পেয়ে সবাই কেমন জানি অনেক বেশি সম্মান প্রদর্শন করতে লাগলেন। নানু সবকিছু মিলিয়ে বুঝতে বাকি হলো না কোথায় এসে পড়েছেন। তৎক্ষণাৎ এক মহিলা এসে নানুকে বললেন, বাহ, আপনি ভয় পাবেন না, এখানে কেউ আপনার ক্ষতি করবে না। আমরা জিন জাতি হলেও আপনার পোশাকে আমরা সম্মান করি। আপনার সেবা পেলে আমরা উপকৃত হব অনেক। এই বলে মহিলাটি নানুকে নিয়ে রুমে চলে গেল, যেখানে একটি গর্ভবতী মহিলা শুয়েছিলেন। নানু কিছু সরিষার তেল জানেন আর ওনার মতো ট্রিটমেন্ট করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই রুম থেকে বেরিয়ে আসলে মহিলাটি নানুর কাছ থেকে পরিস্থিতি জানতে চায়। নানু তাকে জানান বাচ্চা প্রসবের আরো 2-3 সময় লাগবে। এরপর মহিলাটি নানুকে খাওয়া দাওয়ার জন্য অনুরোধ করলেন, আর এতে নানু খাবেন না বলে জানান। পরে মহিলাটি নানুকে একটি স্বর্ণভর্তি একটা ব্যাগ হাতে দিতেই নানু তা নিতেও অস্বীকার করেন আর নানুকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মহিলাটি নানুকে এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন আর পরবর্তী 2 দিন পর আবার এসে কাজটি সম্পূর্ণ করতে সহায়তা করতে চান। এরপর আগের লোক দুটি এসে নানুকে ঘরে নিয়ে আসলো আর নানু আবার পুকুরে জাল ফেলার শব্দে নিজেকে ঘরের সামনে আবিষ্কার করেন। কিন্তু পরের দিন নানু বিষয়টি পরিবারের সবার সাথে শেয়ার করেন, যার ফলে পরবর্তীতে এরকম আর কেউ নানুর সাহায্য নিতে আসেননি। আর নানু বললেন, আমি যদি কাউকে বিষয়টি না জানাতাম তাদের কাছ থেকে সাহায্য যেতে পারতাম, কিন্তু ভয় আমি বিষয়টি চাপিয়ে রাখতে পারিনি। এই ছিল নানুর বাবা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। 2011 সালে আমার নানু মারা যান। নানুর জন্য সবাই দোয়া করবেন। আমার হাতের টর্চ লাইটের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। চারপাশে ঘন শাল বনের ভেতরে কোনো একটা পাতা নড়ারও শব্দ হচ্ছিল না। ঠিক তখনই বনের কোণ থেকে একটা তীব্র পচা গন্ধের হাওয়া আমার নাকে এসে ঠেকল। আমি মোবাইলটা বের করে আলো জ্বালালাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়ল, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণ আমার সাথে পথ চলতে থাকা সে চেনা মানুষটি অদ্ভুতভাবে লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যেই আমি দেখলাম তার উচ্চতা বেড়ে বনের শাল গাছগুলোর সমান হয়ে গেছে। সে যখন আমার দিকে ঘাড় ঘুরে তাকালো, তখন আমার কলিজা প্রায় শুকিয়ে গেল। তার কোনো চোখ, নাক বা মুখ কোনো কিছু নেই, কেবল কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ। আর তার পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ লোমশ হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার কলারটা চেপে ধরল, আর একটা বিকট গগনবিদারী চেনা গলায় হেসে ওঠে বলল, নিশিরাতে জিনের জঙ্গলে ছদ্মবেশ চিনতে পারলেন না মানুষ। এই ঘটনা 2024 সালের মার্চ মাসের। আমার নাম রায়হান। আমি তখন গাজীপুরের ভাওয়ালগড় এলাকায় একটা রিসোর্ট অফিসের বার্ষিক পিকনিকে গিয়েছিলাম। রিসোর্টের চারপাশটা ঘন শালবনে ঘেরা। দিনের বেলাতেই বনের ভেতরের আলো ছাড়ার খেলাটা
বেশ ছমছম ছিল, আর রাতের বেলা তো খুটখুটে অন্ধকার। সেদিন রাতে সহকর্মীদের সাথে আড্ডা শেষ করতে করতে রাত প্রায় 1:40 হয়ে গেছিল। রুমে ফেরার পথে আমি খেয়াল করলাম আমার অতি জরুরি হাতঘড়িটা বনের ধারের ওই আড্ডার জায়গায় ফেলে আসছি। তাই আমি একাই টর্চ লাইটটা নিয়ে বনের ভেতরে সেই কাঁচা রাস্তায় পা বাড়ালাম। তো কিছু দূর যাওয়ার পর হঠাৎ কুয়াশার মধ্য থেকে আমাদের অফিসের এক প্রবীণ দারোয়ান খালেক চাচাকে হেঁটে আসতে দেখলাম। আমি ওনাকে দেখে একটু স্বস্তি পেয়ে বললাম, চাচা, এই রাতে আপনি এই বনের ভিতরে কী করছেন? উনি কোনো কথা না বলে একটা মলান হাসলেন আর হাতের ইশারায় আমাকে ওনার পিছন পিছন আসতে বললেন। আমিও না বুঝে ওনার পিছু পিছু বনের আরও গভীরে ঢুকে গেলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেল। বনের ঝিঁঝি পোকার ডাক কিংবা ব্যাঙের আওয়াজ সব এক পলকে বন্ধ হয়ে গেল। বাতাসে হঠাৎ করেই একটা তীব্র সালফারের গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আমার হাতের টর্চ লাইটটা নিজে নিজেই দপ করে নেভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখন আলোর তীব্রতা খালেক চাচার ওপর পড়তেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার সামনে দাঁড়ানো খালেক চাচার শরীরটা অদ্ভুত এক ঝটকায় সোজা হয়ে ওপর দিকে বাড়তে শুরু করলো। ওনার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি হয়ে গেল। মাথাটা গিয়ে ঠেকল বনের শাল গাছের মগডালে। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম ওটা খালেক চাচা নয়। ওনার মুখে কোনো চোখ নেই, নাক বা চামড়াও নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের একটা শূন্য গর্ত। আর ওনার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো হয়ে ঘুরে আছে। এমনটা দেখার পর ভয়ে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। পা দুটো মাটির সাথে জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরল। আমাকে মাটি থেকে অন্তত 2 ফুট ওপরে শূন্য তুলে একদম একটা আছাড় দিয়ে ফেলল। যখন সে আমাকে শূন্যের উপর তুলল, তখন অক্সিজেনের অভাবে আমি ছটফট করতে লাগলাম। আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকে একটা বিকট চেরা গলায় সে ফিস ফিস ভেসে এলো, যেখানে সে বলছিল, জিনের সীমানায় পা দিয়েছিস, এবার তোকে এই বনেই চিরতরেই বন্দী হতে হবে। যখন সে এমনটা বলল, তখন আমার ভয়ে আমার জীবন যায় অবস্থা। আমি মৃত্যুর ঠিক শেষ আগ মুহূর্তে আমি শেষ শক্তিতে সমস্ত মনোবল এক করে চোখ দুটো বন্ধ করে মনে মনে সূরা ইখলাস পড়তে শুরু করলাম। এবং যখন আমি সূরা ইখলাস পড়া শেষ করলাম, অলৌকিকভাবে আল্লাহর নাম মনে আসতেই একটা তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যে পুরো অবয়বটা একটা কালো ধোঁয়ার ঝাপটার মতো বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে অফিসের সহকর্মীরা বনের গভীর থেকে আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সে রাতে চেপে ধরা পুরা কালো রঙের নখের দাগ
স্পষ্ট বসে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, খালেক চাচা নাকি সেদিন রাতে অসুস্থতার কারণে ডিউটিতেই আসেনি। তখন মনে হলো, তাহলে আমার সাথে ওটা কে ছিল? এরপর যখন আমরা বাসায় প্যাক করলাম, তখন আমি আবার অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার মা কবিরাজ সাহেবের থেকে, হুজুরের সাহেবের থেকে পানি পড়া, তেলে পড়া নিয়ে আসেন, আমাকে নিয়মিত সেগুলো খাওয়ান। আজকে আমি এখন খুব সুস্থ, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো ঝড়ের বা গাছের ডালপালার শব্দ শুনি, আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই ভাওয়ালের গহীন বন থেকে সেই দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিস ফিস করে বলছে, পরের বার আর পালাতে পারবি না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সকল বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আমাদের এই লং ভূত এফএম চ্যানেলের মাধ্যমে আপনাদের নতুন নতুন ঘটনা উপহার দেব। আপনাদেরকে ডক্টর আলিফের ঘটনা শুনেছি, আফান ভাইয়ের ঘটনা শুনেছি, প্লাস আপনাদেরকে আরো অনেক আপনারা যেমন আমাদের মেইল পাঠান, তাদের কাছ থেকে মেইল কালেক্ট করে সেগুলো ঘটনা আমরা আপনাদের কাছে শুনেছি। সবচেয়ে বড় কথা, যারা এখন পর্যন্ত আমাদেরকে কোনোদিন ইমেইল পাঠাননি, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকি এবং বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে কোথায় কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তা আসলে জানার জন্য আসলে মন ব্যাকুল হয়ে থাকে। এবং অনেকেই আছেন যারা আমাদেরকে এইভাবে ঘটনা পাঠাচ্ছেন এবং বলছেন যে ভাইয়া আমাদের ইমেইলগুলো আপনারা অবশ্যই 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 তুলে ধরার চেষ্টা করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে চাই, আপনার সাথে কাজ করতে চাই। তো যাই হোক, আমি আপনাদের মতো প্রতিনিয়ত নতুন নতুন চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ঘটনা আপলোড দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের সেই সাহায্য বা সহযোগিতা করতে পারবো। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন এবং থাকবেন, আমরা শেষ পর্যন্ত আপনাদের মনে রাখবো। এবং এই লং ভূতে অনেক দিন পর আজকে আমরা ভিডিও ছাড়তেছি। আপনারা যারা যারা লং ভূতেমিকে ভালোবাসেন, অনেক আগে থেকে এই লং ভূতের যত সাবস্ক্রাইব আছে সবগুলো কিন্তু আমার অনেক আগের অডিয়েন্স, আর তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যারা আমাদেরকে অনেক আগে থেকে চেনেন। আজ অনেকদিন পর আমাদের ঘটনা পেয়ে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করবেন। এবং কিভাবে আরো আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে আপনাদের ঘটনা বেশি বেশি কালেক্ট করতে পারি, সেই বিষয়ে আমাদের একটু জানিয়ে দেবেন, কমেন্ট করবেন। ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হচ্ছে ঠিক একই সময়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।